গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এর আগের দিন এসেছিলাম মাটন কিনতে, আজ এসেছি মাছ কিনতে। মাছ আমি খুব একটা চিনি না। এই দেখো, এটা হচ্ছে চিতল মাছ, আর এই এনার কাছেই নাকি চিতল মাছ সব থেকে ভালো পাওয়া যায় এখানে। এই চিতল মাছ কোথা থেকে আসে? চিতল মাছ কেনার সাহস আমার খুব একটা ছিল না, পরে কোনো সময় ট্রাই করে দেখবো। কিন্তু মাছগুলো দেখে ফ্রেশ লাগলো। আরও অনেক ফ্রেশ ভেজিটেবলস ছিল, বেশি কিছু কিনিনি। আমার মেন উদ্দেশ্য ছিল মাছ কিনতে, তো আমাদের একজন পরিচিত ছিল, তার কাছ থেকেই একটু মাছ কিনে নিলাম। এখানে সবজির দাম খুব একটা বেশি নয়। এই লাউগুলো দেখো 10 টাকায় 3টে করে দিচ্ছিল। আমাদের বাড়ির আলু ছোলার যেটা পিলার, ওইটা হারিয়ে গেছে, তো এখান থেকে একটা কিনে নিলাম। 20 টাকার মতো দাম ছিল। আর লাইটার খারাপ হয়েছে, তো এই যে একটা লাইটার কিনে নিলাম। সকাল সকাল এখানে দোকান খুলে যায়, কিন্তু এখনকার যে খাবার দাবার, এটাতে আমার কোনো কন্ট্রিবিউশন থাকে না। মলয় কাকু আর শ্যামবাবু দুজন থাকলে ইউজুয়ালি আমি আর রান্না করি না। বাবা আর এই যে খেয়ে নিচ্ছে, আমার খাবারও রাখা আছে, মা বসে আছে এখানে। আজকে এখানে শ্যামবাবুকে বললাম এই দুধের সর থেকে মাখনটা বানিয়ে নিতে, তো খুব একটা বেশি ছিল না মাখন, সেই জন্যে এটাও খুব একটা বেশি হয়নি, ঘিও বেশি হয়নি। শ্যামবাবু বলছিল দুধটা নাকি অনেক বেশি ফোটালে তাহলে বেশি ঘি হয়, কি জানি। আমরা যাচ্ছি লচিপুরে, আমি, রেবু, শান্তি কাকু আর আমার হাজব্যান্ড। দেখো কিরম বৃষ্টি পড়তে শুরু করে দিল। রেবুকেও সাথে নিয়ে যাচ্ছিলাম, ওকে ছাড়া আমার একটু অসহায় লাগে। এত নির্ভরশীলতা ভালো নয়, আমি জানি সেটা। আমাদের লচিপুর গ্রাম একদম ছোট্ট একটা গ্রাম, আমার দিদি মায়ের ভিটে বাড়ি। আমার মায়ের বাবা শ্রী ধ্রুবলাল দেশমুখ, উনি ছিলেন একজন স্বনামধন্য মানুষ। আজকের দিনেও দাদুকে মনে করে দাদুর উৎসব পালন হয়, তোমাদের সেটা কোনো না কোনো সময় নিশ্চয়ই দেখাবো। এইটা আমার মায়ের, মানে আমার দিদিমায়ের বাড়ি। মা আমার দিদিমায়ের একমাত্র সন্তান, কিন্তু এই বাড়িতে আমি দিদিমা মাকে কম দেখেছি। এখানে আমার ঠাকুমা থাকতো, শেষ বয়স পর্যন্ত এখানেই ছিলেন। বড়সড় রান্না হলে এই দিকটাতে রান্না হতো। আমার স্মৃতিতে মনে হয় এই তুলসী মঞ্চের ওই পারে আরেকটা রান্নাঘর ছিল, ঠিক মনে নেই আমার। আমাদের সব বাড়িতে সেই সময় প্রচুর গাই গরু মোষ থাকতো, সেই জন্যেই এত বড় গোয়ালের ব্যবস্থা। এই অঞ্চলের এটা সব থেকে পুরনো বাড়ি। কি সুন্দর নিখুঁত ডিজাইন করা, আর আমার বাবা সেটা যতটা পেরেছে মেনটেন করে রাখার চেষ্টা করেছে। দূরে থেকেও, বাবা তো দেখার সময় পায় না। কিছু কিছু ফার্নিচার, এগুলো মানবাজারের ফার্নিচার, এগুলো রুমের ভেতরে থাকা উচিত, কিন্তু দেখছি বাইরেই রাখা আছে, কিছু ইউজ হয়েছে হবে হয়তো। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা আমার বাবাদের বাড়ি। বাবা আর মায়ের বাড়ি এক্স্যাক্টলি মুখোমুখি। এইভাবেই উই লেগেছে, উই দেখলে আমার খুব ভয় করে। উই সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। কড়িকাঠও উই লেগেছে, এত বছরের পুরনো কড়িকাঠ, তাই এখনো বেঁচে আছে। আজকালকার কাঠ হলে কবেই শেষ হয়ে যেত। এটা হচ্ছে ছাদ, কি সুন্দর না? কতদিন পরে যে এই ছাদে আসলাম সেই হিসেবও আমি বলতে পারবো না। ছাদেরও চারপাশে দেখছো জল জমে গেছে, অন্য কোনো কারণে নয়। এই যে রেবু যেটা পরিষ্কার করছে, এগুলো মাসে অন্তত পক্ষে একবার এসে ঠিক করে গেলে ভালো হয়। আমরা এমন সময়ের ঘূর্ণিতে ঘুরছি যে কোনো কিছুরই সময় নেই। এই যে আজ আমরা এখানে এসেছি লচিপুরে, আমার দিদিমায়ের যে বাড়িটা আছে সেটাকে যদি সংস্কার করে একটু বাসযোগ্য করা যায়, সেই জন্যে আর কি। এই যে ছাদে কীরকম জল টল সব জমে আছে, আর নিচে উই পোকাও ঘর করেছে। তো উই পোকা লাগলে তো বোঝাই যাচ্ছে কি অবস্থা হতে পারে ঘরের। তো দেখা যাক যতটা পারি ঠিক করতে। ছাদের দরজা উইয়ে একদমই খেয়ে ফেলেছে, এটা বন্ধও হয় না, এটা এরকম খোলাই পড়ে থাকে। এই বারান্দার শেষ প্রান্তে আমাদের ঠাকুমা আমাদের জন্যে ওয়াশরুম বানিয়েছিল, যাতে আমাদের কোনো অসুবিধে না হয় এখানে আসলে। সেটাতেও কেউ কিছু ফেলে খারাপ করে দিয়েছে। সময় মতো রং করালে এগুলো অনেকটাই অ্যাভয়েড করা যায়, সেজন্যই এগুলো এখন এই কন্ডিশনে আছে।
এটা দেখো কি সুন্দর জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক। আর এই যে এগুলোতে সিপেজ হয়েছে, ওই যে ছাদে জল জমে আছে সেই জন্যে। ভাবলে মন ভারাক্রান্ত হয়ে যায়। এই বাড়িগুলো কত স্মৃতি বয়ে বেড়াচ্ছে। মানুষ কোথায় চলে যায়, এই বাড়ি ঘরই তো থেকে যায়। মানুষ তো ফিরে আসে না, কিন্তু তাদের স্মৃতিটা তো ধরে রাখা যায়। এটা হচ্ছে খোসলা, কেউ এখানে শুকাতে দিয়েছে। কে দিয়েছে সেটা ঠিক মতো জানা নেই। আমরা তো বরাবর বাইরেই থেকেছি, আর এখনো একটানা থাকা হয় না। আসি যাই এই করতে করতে কোনো জিনিসেরই আর ঠিক মতো ব্যবস্থাপনা করে উঠতে পারি না। গাড়ির দিকে যে বাড়িটা ওইটা আমার বাবার বাড়ি, আর উল্টো দিকেরটা মায়ের বাড়ি। এখন আমরা এসছি বাবার বাড়িতে। এখন এখানে আমার বাবার জ্যাঠতুতো কাজিনের ফ্যামিলি থাকে। মা সহ যখন এখানে আমরা আসতাম তখন এখানকার একটা অন্যই ব্যাপার ছিল। আর যখন ঠাকুমা দিদিমা ছিল সেটা তো যে কি আনন্দের সময় আমি বলেও বোঝাতে পারবো না। এই যে শামুর ছেলে, আমিও এরকমই ছিলাম যখন লচিপুরে ছিলাম। ও বাজনা কিন্তু বেশ বাজায়। আমি বলছিলাম যে ওকে শেখাস। এই দেখো, এটা হচ্ছে পাশার ঘর। এই বাড়িতে যে কি পাশা খেলা হতো। দুপুরবেলা সব গ্রামের মহিলারা মিলে এখানে পাশা খেলতে আসতো। আমার মনে আছে সেটা, আমার মাও খেলতো। বিনার কাছ থেকে প্রাপ্তি হলো এই আমসত্ত্ব। আমসত্ত্ব আমিও বানিয়েছি। এবার আমাদের তো সন্ধে হয়ে গেছিল। এবারে গেলাম নয়ন মাসিদের বাড়ি, রেবুর পিসি হয়। এই দেখো, আলু আর আম একদম পাশাপাশি রাখা আছে। যত আলু ততই আম। আমগুলো কি সুন্দর তাকের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখা আছে, আর নিচে আছে যত রাজ্যের আলু। এরপর গেছিলাম শুভ্রা মাইমার বাড়ি, আর তারপর গেলাম আলপনা মাইমার বাড়ি। এখন এদেরকে কাউকে চেনাতে পারবো না অন্ধকারে। সেদিন কারেন্ট ছিল না, ইনভার্টারে যা জ্বলছে। এটা হচ্ছে আলপনা মাইমাদের বাড়ি। ওদের দুখানা বাড়ি আছে, বিশাল বিশাল। এটা তার মধ্যে একটা। অন্ধকারের জন্যে দোতলাটা দেখা যাচ্ছে না। লচিপুর গেলে অনেকের সাথেই দেখা করা হয়। বিনা নিয়ে এলো এই একটা নতুন রান্নাঘর দেখাতে। গ্রামের মধ্যে এত সুন্দর রান্নাঘর, এত সুন্দর গুছিয়ে রেখেছে না প্রত্যেকটা জায়গা, সত্যিই দেখার মতো। লচিপুর থেকে ফিরে এলাম। আমরা দুজন, রেবু আর শান্তি কাকু, আমরাই গেছিলাম। জানি না কতটা কি ভিডিও করা হয়েছে। ওখানে একটা কাজেই গেছিলাম। আমার দিদিমায়ের বাড়িটা যেমন তোমরা দেখলে, যে এত পুরনো বাড়ি, সে তুলনায় এখনও ভালো কন্ডিশনেই আছে। কিন্তু ওখানে কেউ থাকে না, তো ওই বাইরেটা কিছু কারণে কাজে ইউজ করে লোকজন, কিন্তু ভেতরের কোনো ব্যবস্থা তো নেই। মানে উই পোকা এইসব নানা রকম হচ্ছে ধীরে ধীরে। অনেকটাই ভালো ব্যবস্থাতেই আছে, এখনও খুব একটা খারাপ হয়নি। তো সেটাই একটু রিস্টোর করার চেষ্টা করছি। দেখা যাক কতটা কি পারা যায়। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই। আবার দেখা হবে।